ধীর গতিতে সবুজ রঙের জিপটা এসে থামল সেই একসময়ের প্রাসাদোপম মহলটার সামনে। এখন শুধু ধ্বংসাবশেষ অবশিষ্ট। গাড়ি থেকে নামল দুই ভদ্রলোক। এই সেই প্রাসাদটা, এখানেই আমি একটা রিসর্ট তৈরি করতে চাই। আর আপনি হলেন প্রথম সারির ইঞ্জিনিয়ার, তাই আপনাকেই আমি নিযুক্ত করতে চাই। কিন্তু এই বিস্তৃত ঘন জঙ্গলে কে আসবে থাকতে? পাত্রাতু থার্মাল স্টেশন তৈরি হওয়ার পর এখানকার আশেপাশের জায়গা এখন দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখানে রিসর্ট তৈরি করার ভাবনা এসেছে। তা এই ঘন জঙ্গলের ভেতর এই পাণ্ডব বর্জিত জায়গার খোঁজ আপনাকে কে দিল? আসলে হয়েছে কি, এই রামগড়ের থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশন তৈরি হয়েছিল সাল 1962-63 নাগাদ। রাশিয়া আর ভারতের যৌথ উদ্যোগে প্রকৃতির কোলে বনভূমির মধ্য দিয়ে আপন মনে বয়ে চলা নলকর্ণী নদীর উপর মানব সভ্যতার আস্ফালনের প্রতীক হিসাবে এই থার্মাল পাওয়ার স্টেশন গড়ে তোলা হয়। আমার এক রাশিয়ান বন্ধু, যে এই প্রজেক্টের সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিল, একদিন চিঠিতে সবিস্তারে সমস্ত কিছু জানিয়ে আমাকে রাঁচিতে আসতে বলে। একটু থেমে ফ্লাক্স থেকে চা ঢেলে নিজে এক কাপ আর দ্বিতীয় জনকে আর এক কাপ এগিয়ে দিয়ে দুজনেই সিগারেট ধরিয়ে আবার শুরু করলো। ওর সঙ্গেই পাত্রাতু এলাম। দেখলাম কি ব্যাপক পরিধিতে কাজ হচ্ছে। হাজারে হাজারে লোক পাহাড় কেটে এই ড্যাম তৈরি করছে। বন্ধুর অনুরোধে আমি সেখানে কিছুদিনের জন্য থেকেও গেলাম। আমার আবার শিকারের নেশা ছিল, তা সেদিন সকালে খাওয়া শেষ করে শিকারের খোঁজে বের হলাম। সে সময় এখানে বেশ কিছু বন্য প্রাণী দেখা যেত, যেমন বন্য শূকর, খরগোশ, ময়ূর, বনমুরগি আর মাঝে সাঝে হরিণের দেখাও পাওয়া যেত। তাই নাকি? তাহলে তো আমাকেও তৈরি থাকতে হয় শিকারের জন্য। এখন আর সেই পরিমাণে পাবেন বলে মনে হয় না। যাই হোক, শিকারের খোঁজে বেরিয়ে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। ঠিক তখনই একটা হরিণ চোখে পড়ল। এক মনে ঘাস খাচ্ছিল। কি অপূর্ব সেই প্রাণীটাকে দেখতে লাগছিল। ওরা তো প্রচণ্ড সজাগ আর বুদ্ধিমান হয়। আমার উপস্থিতি ঠিক টের পেয়ে গেল। উল্টো দিকে এক লাফ দিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার আগে আমার বন্দুকটা গর্জে উঠল ঠিকই, কিন্তু ওই সুন্দর প্রাণীটার গতির সঙ্গে পাল্লা দিতে বুলেটটা অক্ষম হলো। মাথায় জেদ চেপে গেল। সেই সময় এখনকার মতো প্রাণী হত্যার উপর সেরকম নিষেধাজ্ঞা ছিল না। আচ্ছা, কিন্তু প্রাণীগুলোকে মেরে কি করতেন? ওই ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভালো রাঁধুনির ব্যবস্থা করেছিল সরকার। তাদের মধ্যে যারা ভারতীয় ছিল তারা বেশ ভালো রান্না করত। ওদের দিয়েই কোনো দিন খরগোশ, তো কোনো দিন ময়ূরের, তো কোনো দিন সজারুর মাংস রান্না করা হতো। যাকে তো সেদিন হরিণটাকে ধাওয়া করে জঙ্গলের বেশ কিছুটা ভেতরে প্রবেশ করে ফেললাম। যখন হুঁশ ফিরল তখন বিকেল প্রায় গড়িয়ে গেছে। ফেরার সময় বুঝতে পারলাম পথ হারিয়েছি। ছোট নাগপুরের সেই দুর্গম বনভূমিতে আমি পথ ভোলা পথিকের মতো ঘুরে বেড়াতে লাগলাম। আমার প্রথম উদ্দেশ্য সেই নলকীর্ণ নদীটা খুঁজে বের করা। তাহলে অন্তত একটা দিক নির্দেশ করা যাবে। এদিকে অন্ধকার হয়ে এসেছে। আমি ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছই। চলুন, ভেতরটা দেখতে দেখতে কথা বলা যাবে। হ্যাঁ, তাই চলুন। ভেতরে প্রবেশ করতে করতে ভদ্রলোক আবার বলা শুরু করলো। এই বিশাল পরিধি জুড়ে এই রাজপ্রাসাদ দেখে আমি একটু অবাকই হলাম। এই জায়গায় এরকম একটা স্থপতি থাকতে পারে আমার তো কোনো ধারণাই ছিল না। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব আর অবহেলার কারণে তখনই এটার জীর্ণ অবস্থা ধরা পড়েছিল। এখন তো অবস্থা আরও সঙ্গীন। যাই হোক, সেই রাতটা এখানে কাটিয়েই পরের দিন সকালে আবার যাত্রা শুরু করলাম। রাস্তায় কয়েকজন কাঠুরের সঙ্গে দেখা হওয়ায় ওরাই পথ বলে দিতে আমি ফিরতে পারলাম। এসে দেখি আমার বন্ধু বেশ কয়েকজনকে নিয়ে আমার সন্ধানে বেরোবার জন্য প্রস্তুত। আমাকে দেখে নিশ্চিত হয়ে রাতে কোথায় ছিলাম জিজ্ঞেস করল। ওকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলায় ও আর কিছু বলল না। এর মালিকের খোঁজ পেলেন কিভাবে? সেই সপ্তাহান্তে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম এই রাজবাড়ির উদ্দেশ্যে। এই স্থপতি দেখার পর ইঞ্জিনিয়ার বন্ধুটিই আমাকে বুদ্ধি জুগিয়েছিল হোটেল বা রিসর্টের। ওই যে সামনের দিকে দুটো পিলারের ভগ্নাবশেষ দেখতে পাচ্ছেন,
সেখানে একটা ফলক ছিল, তাতে নাম লেখা ছিল বীরসিংহ। এখানকার লোকদের কাছে জানতে পারি উনি পূর্ণিয়া জেলার বাসিন্দা, রাজপরিবারের ছেলে। উনি এই বিশাল প্রাসাদ বানিয়েছিলেন নিজের আমোদ প্রমোদের জন্য। সেই সময় জানতে পারলাম জায়গাটার ভৌগোলিক অবস্থানটাও পাত্রাতু আর বারকাকানার মাঝামাঝি। চলুন ফেরা যাক, ফিরতে ফিরতে বাকিটা শুনবো। হ্যাঁ ঠিক আছে, চলুন। বলে গাড়ি চালু করলো প্রথম ভদ্রলোক। মোটামুটি একটা ঠিকানা জোগাড় করে পাড়ি দিলাম পূর্ণিয়া। সেখানে ওদের ঠিকানা জোগাড় করতে বেশি বেগ পেতে হলো না। উনি বেশ পরিচিত ওই এলাকায়, যদিও বীরসিংহ গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। এখন ওনার নাতি দীনসিংহ তার সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ করেন। একজন বাদে বাকি নাতি নাতনিরা বিদেশে প্রতিষ্ঠিত। নিজের পরিচয় দিয়ে ওনার কাছে আসার কারণ বলাতে ওনার মুখটা হঠাৎ পাংশু হয়ে গেল। পরক্ষণেই স্বাভাবিক হয়ে উনি যেন আকাশ থেকে পড়লেন। উনি চিন্তাও করতে পারেননি কেউ এই জায়গায় ওই সম্পত্তি কেনার জন্য উৎসাহিত হতে পারে বলে। একটা মাঝারি মাপের হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে ওরা ভেতরে ঢুকলো। গাড়ি আর পোশাক আশাক দেখে দোকানের কর্মচারীরা ব্যস্ত হয়ে উঠল ওদের পরিচর্যায়। অল্প স্ন্যাক্স আর 2টো বিয়ারের অর্ডার দিয়ে দ্বিতীয় জন এবার বলল, দারুণ ইন্টারেস্টিং তো। ওনার মুখটা হঠাৎ পাংচু হয়ে যাওয়ার কারণ কি? সেটা আমিও ঠিক জানি না, আমার মনের ভুলও হতে পারে। যাই হোক, মাত্র 50,000 টাকায় ওই বিশাল সম্পত্তি আমার নামে করে দিলেন দীনসিংহ। যেহেতু সুদূর কলকাতা থেকে এসেছি, তাই উনি নাকি আমাকে খালি হাতে ফেরাবেন না। সেই জন্য ওই দামে এই বিঘে 5 সম্পত্তি আমার নামে লিখে দিলেন। হোটেল থেকে বেরিয়ে গাড়ির মধ্যে কথা বলতে বলতে দুজন রাঁচি পৌঁছে গেল। প্রথম ভদ্রলোক আর ইঞ্জিনিয়ার দুজনেই হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে দুজনে খাবার জায়গায় এসে উপস্থিত। খাবারের টেবিলে বসেই পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করলো তারা। ইঞ্জিনিয়ার অর্থাৎ শ্রীনিবাস বলল, তাহলে পরের সপ্তাহ থেকে কাজ শুরু করব। তার আগে কয়েকটা কাজ সেরে ফেলতে হবে। ওই ভেঙে পড়া রাজমহলের 2-1টা ঘর এখনও মোটামুটি চলনসই আছে, সেটাকে একটু ঠিকঠাক করে বাসের উপযুক্ত করে নিতে হবে। কারণ প্রতিদিন যাতায়াতের মতো কাছাকাছি কোনো শহর নেই লক্ষ্য করলাম। আর প্রচুর শ্রমিকের প্রয়োজন পড়বে, তার সঙ্গে রাজমিস্ত্রি আর একটা চৌকিদার লাগবে। প্রথম ভদ্রলোক অর্থাৎ ধারাবাবু, যিনি ধারা কনস্ট্রাকশনের মালিক, মাথা নেড়ে সম্মতি জানিয়ে তিনি বললেন, কালকেই আমি কলকাতা ফিরে যাব। তার আগে আমি দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। একজন লোকজন সরবরাহ করে আর একজন কাঁচামাল। এদের কাছ থেকে সব রকম সাহায্য আপনি পাবেন। আপনার সঙ্গে আমার সাক্ষাৎ এখন আর সচরাচর হবে না। চিঠি বা তারের মাধ্যমে যোগাযোগ রাখবেন। আর কোনো জরুরি প্রয়োজন হলে অবশ্যই টেলিগ্রাম করে দেবেন। আপনার মাইনে আমি মাসের প্রথম 3 দিনের মধ্যেই মানি অর্ডার করে দেব। দুজনে করমর্দন করে যে যার রুমে চলে গেল। পরদিন ধারাবাবু গাড়ি স্টার্ট দেওয়ার আগে বললেন, আর হ্যাঁ, সঙ্গে কিন্তু কার্বলিক অ্যাসিড রাখবেন। পাহাড়ি সাপ কিন্তু খুব বিষাক্ত হয়। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে শ্রীনিবাস ওকে বিদায় জানালো। পরের সপ্তাহে ওই রিসোর্ট তৈরির কাজে হাত লাগালো শ্রীনিবাস। যে 2-1টা ঘর অবশিষ্ট ছিল সেটাই মেরামত করে বাসযোগ্য করে তুলল সে। একটা চৌকিদারের ব্যবস্থা করা হলো। প্রথমে একটু গাঁইগুঁই করলেও পরে টাকার লোভে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল সে। মিস্ত্রিরা অবশ্য যে যার গ্রামেই ফিরে যায় কাজ শেষে। সকলে দল বেঁধে সাইকেল নিয়ে আসে। বিকেলে সেই একইভাবে তারা ফিরে যায় যে যার নিজের বাড়ি। সেদিন মিস্ত্রিরা কাজ তাড়াতাড়ি গুছিয়ে ফিরে গেল, কারণ দুপুর থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে নির্মাণ কাজ করা সম্ভব নয়। শ্রীনিবাস 1 কাপ চা আর একটা সিগারেট নিয়ে রিসর্টের নকশাটা চোখ বোলাতে বোলাতে ডায়েরিতে নোট করতে লাগলো। কাজে এতটাই তন্ময় হয়েছিল যে সময়ের জ্ঞান ছিল না তার। এমন সময় চৌকিদার মংরা এসে বলল, বাবু, খানা তৈয়ার আছে। চৌকিদারির সঙ্গে সঙ্গে ও নিজের আর শ্রীনিবাসের খাবার তৈরি করে দেয়। যাই হোক,
রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে মনোনিবেশ করল সে। বৃষ্টির তেজ আরও বেড়েছে। কতক্ষণ কাজ করেছিল মনে নেই। হঠাৎ একটা নুপুরের আওয়াজে ঘুমটা ভেঙে গেল শ্রীনিবাসের। ওই নকশাটার ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু এখন তার চিন্তা নুপুরের আওয়াজটা কোথা থেকে এলো। আবার সে শুনতে পেল সেই আওয়াজ এবার ছাদের ওপর থেকে আসছে। টর্চ হাতে নিয়ে শ্রীনিবাস বেরিয়ে পড়ে। জোরালো টর্চের আলো ছাদের ওপর পড়তেই সে যা দেখল তাতে অন্য যে কারোরই হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে বাধ্য। এক যুবতী রমণী ছাদের কার্নিশে উন্মুক্ত পিঠে বসে আছে। আর এই দেখে অসীম সাহসী শ্রীনিবাস চিৎকার করে বলল, কে ওখানে? নেমে আসুন। এত রাতে ওই ভঙ্গুর ছাদে আপনি কি করছেন? সেই যুবতী কিন্তু নিরুত্তাপ। আরে আপনাকে বলছি, কথা কানে যাচ্ছে না নাকি? এবার সেই যুবতী ওর দিকে ধীরে ধীরে ঘাড় ঘোরালো। পুরো 180 ডিগ্রি। হ্যাঁ, পুরো 180 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে আকর্ণ বিস্তৃত হাসি হেসে উঠল। চোখের জায়গা দুটো অতলান্ত গহ্বর। প্রকাণ্ড মুখে কোনো দাঁত নেই, সম্পূর্ণ উলঙ্গ। সাহসী শ্রীনিবাসের গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো হঠাৎ। দৌড়ে নিচে নামতে গিয়ে সে দেখল সিঁড়ির দরজা খোলা যাচ্ছে না। ভেতর থেকে কেউ যেন বন্ধ করে দিয়েছে। দর দর করে ঘামছে সে। চিৎকার করে চৌকিদারকে সে ডাকলো, কিন্তু তারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজায় ধাক্কা দিতে দিতে হঠাৎই দরজাটা খুলে যেতে সে দৌড়ে নিচে নেমে ঘরে ঢুকে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, এসে কি দেখল? এতদিন তো সে ভৌতিক ঘটনাগুলো গল্পের বই কিংবা সিনেমাতে দেখেছিল, কিন্তু আজ তো সে চাক্ষুষ করল। তার মানে আত্মা আছে। তার মতো অবিশ্বাসী লোকও আজ বিশ্বাস করতে বাধ্য হলো এই কথাটা। হঠাৎ মাটির নিচ থেকে তার কানে এলো কারোর হাঁটার আওয়াজ, যেন কেউ ভারী কিছু টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার ওর মাথায় একটা ভাবনা এলো, আচ্ছা, এমনও তো হতে পারে এখানে কোনো অপরাধ জগতের লোকজন ঘাড়ি এড়েছে, আর ও এখানে এসে পড়াতে ওদের হয়তো অসামাজিক কার্যকলাপ করতে অসুবিধে হচ্ছে। আর এই রিসর্ট তৈরি হলে ওদের তল্পি তল্পা গোটাতে হবে, তাই ওকে তাড়ানোর জন্য এই সমস্ত কিছু ওরই দলের কারসাজি। সারা ঘরে টর্চ ফেলে দেখতে লাগলো শব্দের উৎস কোথায়। ইতিমধ্যে তার চোখ পড়ল একটা গুপ্ত দরজার উপর। এই ঘরে সে আগেও এসেছে বেশ কয়েকবার। মিস্ত্রিরা তাদের সরঞ্জাম এই ঘরেই রাখে, কিন্তু এই দরজাটা তার চোখে পড়েনি। দরজাটা ভালো করে পর্যবেক্ষণ করে সে বুঝল সেটা শক্ত করে আটা। বিস্তর টানাটানি করেও সে সেটা খুলতে পারল না। অগত্যা মিস্ত্রিদের সরঞ্জামের মধ্যে রাখা শাবল দিয়ে দরজাটা চাড় দিতেই সেটা খানিকটা ভেঙে উপড়ে এলো। বদ্ধ ঘরের ভ্যাপসা দুর্গন্ধে শ্রীনিবাসের গাটা কেমন যেন গুলিয়ে উঠল। টর্চের আলো ফেলতে সে দেখতে পেল একটা সিঁড়ি নিচে নেমে গেছে। তার মানে ভূগর্ভস্থ কোনো একটা ঘর রয়েছে। ও শুনেছে আগেকার দিনে এরকম ভূগর্ভস্থ ঘর প্রত্যেকটা রাজবাড়িতে বানানো হতো। টর্চের আলো ফেলে নিচের দিকে দেখবার চেষ্টা করল শ্রীনিবাস, কিন্তু না, সিঁড়িটা কয়েক ধাপ নিচে নামার পর বাঁ দিকে বেঁকে নেমে গেছে আরো গভীরে, তাই ওপর থেকে কিছুই দেখা যাচ্ছে না। ভাঙা দরজা পেরিয়ে এক পা করে নামতে লাগলো সে। প্রথম বাঁকে এসে সামনের দিকে টর্চের আলো ফেলতেই সে থমকে গেল। গলা দিয়ে একটা যেন তীব্র আর্তনাদ বেরিয়ে এলো শ্রীনিবাসের।
কলকাতায় ইঞ্জিনিয়ারিং শেষ করে দেব অর্থাৎ দেবদুলালের চাকরির খোঁজ শুরু হলো। একের পর এক বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো জায়গাতেই তার ভাগ্যের শিকে ছিঁড়ছিল না। হন্যে হয়ে দুয়ারে দুয়ারে ঘুরছিল একটা চাকরির জন্য, কিন্তু সব জায়গাতেই একই পরিণাম। ধীরে ধীরে দেব অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল। কাহা তক আর বন্ধুদের সঙ্গে তাস ক্যারাম এই সমস্ত কিছু খেলে গুলতানি মেরে সময় কাটানো যায়। তাছাড়া পিউয়ের বাড়ি থেকেও এবার চাপ আসতে শুরু করেছে। পিউয়ের সঙ্গে ওর বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে, সেখান থেকে ধীরে ধীরে প্রেম। দুই পরিবারই আধুনিক মনস্কের, তাই ওদের মেলামেশার ওপর কোনো সময়ই কোনো রকম নিষেধাজ্ঞা জারি হয়নি। কিন্তু সময়েরও তো একটা পরিমাপ থাকে। পিউকে তো তার বাড়ির লোকজন অনন্তকাল ধরে বসিয়ে রাখবে না। পিউ অবশ্য নিজে উচ্চশিক্ষিতা আর এখন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে। তা সত্ত্বেও সমাজ তো তখনও এত উন্নত হয়নি যে কুমারী মেয়ে ঘরে বসে বসে থাকবে আর পাড়া প্রতিবেশীরা টিপ্পনি কাটবে না। বন্ধুদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিল দেব, আর তাছাড়া শিক্ষাগত যোগ্যতাও অন্যদের থেকে অনেকটাই বেশি তার। বাকিরা সবাই ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে চাকরি বাকরি করছে, কিন্তু সেই একমাত্র বেকার। মনে মনে ভাবে, বিধাতার একই পরিহাস। যাই হোক, অবশেষে প্রতিবেশী জেঠুর দেওয়া এক ভদ্রলোকের অফিসে ইন্টারভিউ দিল সে। নাম ধারা কনস্ট্রাকশন। চৌরঙ্গিতে বিশাল অফিস, আর তার নির্মাণ ব্যবসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার সঙ্গে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কিছুর ব্যবসা। ইন্টারভিউ দেওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেল, অথচ এখনো কোনো খবরই এলো না। এদিকে দেবও প্রায় ভুলতে বসেছিল ওই ইন্টারভিউটার কথা। এমন সময় একদিন পোস্ট অফিস থেকে একটা চিঠি এলো। আনমনে সেটাকে খুলে চোখ বোলাতেই আনন্দে লাফিয়ে উঠল দেব। সে চাকরিটা পেয়েছে। অবশেষে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন। সে দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে ঢুকে ঠাকুরকে প্রণাম করে মাকে বলল তার চাকরির কথাটা। তৎক্ষণাৎ তার মা জিজ্ঞেস করল, কোথায় পেলি? ওই বিহারের ছোট নাগপুরে ওই একটা রিসর্ট বানানোর বরাত পেয়েছি মা। ছোট নাগপুর? ও তো জঙ্গলিদের জায়গা, কাছাকাছি কোথাও পেলি না? মায়ের মন তো, সন্তান যতই বড় হোক না কেন, কোনো মাই কোনো সন্তানকে তার কাজ ছাড়া করতে চান না। আর কতদিন ওকে কোলে বসিয়ে রাখবে? এবার একটু বড় হতে দাও। গভীর কিন্তু হালকাভাবে কথাগুলো বলল দেবের বাবা মোহনবাবু। তোকে কবে যেতে হবে? এই তো সামনের মাসে। বাহ, বেশ বেশ, অবশেষে নিজের শিক্ষার দামটা পেলি। তোমার তো কোনো চিন্তাই নেই, কোন সুদূর বিদেশ বিভুঁয়ে বন জঙ্গলের মধ্যে যাবে। আরে মা, রিসর্টটা কি আমি একাই বানাবো? আরে আমার তো আরো কর্মচারী থাকবে নাকি? কথাটা শুনে মা একটু নিশ্চিন্ত হলো। এরপর দ্বিতীয় গন্তব্য পিউদের বাড়ি। এক হাঁড়ি রসগোল্লা হাতে হবু শাশুড়ির পায়ে ঢিপ করে একটা প্রণাম ঠুকে রসগোল্লার হাঁড়ি শুদ্ধ সুখবরটা দিয়ে দিল। খবরটা শুনে হবু শাশুড়ি আনন্দে চিৎকার করে উঠলে ঘরের ভেতর থেকে ছুটে বেরিয়ে আসে পিউ। সবটা শুনে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। অবশেষে অপেক্ষার অবসান। তবে ছোট নাগপুর শুনে একটু দমে গেলেও মনে মনে ভাবল আপাতত শুরুতে করুক, তারপর আবার ওখান থেকে চেষ্টা করে যদি অন্য কোনো ভালো জায়গাতে যাওয়া যায়। অবশেষে দেবের যাওয়ার দিন চলে এলো। হাওড়া হাতিয়া এক্সপ্রেস ধরে পাড়ি দিল অজানার উদ্দেশ্যে, চোখে এক রাস স্বপ্ন নিয়ে। স্টেশনে দুই বাড়ির সবাই এসেছিল। পিউয়ের চোখে জল, কিন্তু মুখে তৃপ্তির হাসি। ট্রেন সময় মতো রাঁচি স্টেশনে পৌঁছল। অপরিচিত জায়গা, অপরিচিত লোকজন, একটা অস্বস্তি তো মনের মধ্যে ছিলই। তবে সান্ত্বনা একটাই, ও শুনেছিল
রাঁচিকে মিনি কলকাতা বলা হয়, কারণ এখানে বাঙালির সংখ্যা প্রচুর। যাই হোক, ধারাবাবু কথা মতো সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। স্টেশনে নামতেই একজন যুবক এগিয়ে এসে করমর্দন করে নিজের পরিচয় দিল। নাম দিব্যেন্দু রায়। এক অপরিচিত জায়গায় একজন বাঙালি যুবকের সঙ্গে পরিচিত হতে পেরে নিশ্চিন্ত হল সে। দিব্যেন্দু ধারাবাবুর ছোটনাগপুরের বিভিন্ন প্রকল্পের জন্য কর্মচারী, শ্রমিক, মিস্ত্রি ইত্যাদি সরবরাহ করে। কাঁচামাল যেমন সিমেন্ট, বালি, ইট ইত্যাদি সরবরাহ করে শনিচার ওরাও নামে একজন স্থানীয় ছেলে। দুজনেই শিক্ষিত আর চোস্ত শহুরে হাবভাব। দুজনেরই সঙ্গে পরিচয় হলো দেবের। ওর মনে যা সংশয় অবশিষ্ট ছিল, এদের আন্তরিক ব্যবহারে সে সমস্ত কিছু মুছে দিল। ওর জন্য রাঁচি রেস্ট হাউস নামক একটি মাঝারি ধরনের হোটেলে আপাতত থাকার একটা ব্যবস্থা করে রেখেছিল। এখানে 1-2 দিন কাটিয়ে কর্মস্থলে চলে যেতে হবে। 2 দিন দেখতে দেখতে কেটে গেল। ঠিক হলো শনিচার ওকে নিয়ে যাবে জিপে করে, তারপর পৌঁছে দেবে ওর কর্মস্থলে। আর তার পরের দিন দিব্যেন্দু গিয়ে লোক লস্কর, রাজমিস্ত্রি সমস্ত কিছু জোগাড় করে দেবে। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে ও তন্ময় হয়ে যাচ্ছিল প্রকৃতির রূপ দেখে। কি সুন্দর শাল শিমুলের বন্য সুন্দরতা। সময় পেলে একদিন পাতরাতু ড্যাম দেখিয়ে আনবো আপনাকে, দিল খুশ হয়ে যাবে। ক্যামেরা এনেছেন তো সাথে? হেসে হিন্দি মিশ্রিত বাংলাতে জিজ্ঞেস করল শনিচার। এখানে বাঙালিদের সঙ্গে মেশার ফলে এখানকার স্থানীয় লোকেরাও অনেকটাই বাংলা ভাষার ব্যাপারে ওয়াকিবহাল। তার কথার প্রত্যুত্তরে মাথা নেড়ে না বলল দেব। কোনো ব্যাপার না, পরের বার আমিই নিয়ে আসবো। কথা বলতে বলতে আরো খানিকটা গাড়ি এগিয়েছে। এমন সময় প্রবল বেগে ব্রেক কষল শনিচার। দ্রুত সামনের ড্যাশবোর্ডে হাতটা দিয়ে নিজেকে আটকে না দিলে একটা বড় সড় দুর্ঘটনা হতে পারত। নিজেকে সামলে সামনে তাকাতে সে দেখল একটা পাগল গোছের লোক গাড়ির সামনে এসে পড়েছিল। জোরে ব্রেক মারা সত্ত্বেও অল্প চোট পেয়েছে পাগলটা। কিন্তু এই দুর্ঘটনার চেয়ে অস্বাভাবিক ঘটনা হলো ওই পাগলটা কেমন যেন ঘোলাটে দৃষ্টি নিয়ে দেবের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। নিজের শরীরের ক্ষতের প্রতি কোনো খেয়াল নেই, সে শুধু দেবকে নিরীক্ষণ করে যাচ্ছে যেন। সেই দৃষ্টিতে যেন দেবের হৃৎপিণ্ড কেঁপে উঠল। শনিচার তো ওকে এই মারে কি সেই মারে, তাকে কোনোভাবে শান্ত করল দেব। শান্ত হয়ে সে পুনরায় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পাশের আয়না দিয়ে দেব দেখল লোকটা তখনও দেবের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। লোকটা কে? এই হোগা কই পাগল বলে গাড়ি চালাতে মনোনিবেশ করল সে। কেন জানি না দেবের কেমন একটা অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো। যাই হোক, অবশেষে কর্মস্থলে পৌঁছল ওরা। পাহাড়ের ওপরের নয়নাভিরাম পরিবেশের মধ্যে এক বিশাল প্রাসাদের অবশিষ্ট। সমস্ত পরিধি নিয়ে তা প্রায় 5 বিঘা তো হবেই। কাজ যে একসময় শুরু হয়েছিল তা এখন পরিত্যক্ত ওই ইট বালি ইত্যাদি দেখেই বোঝা যাচ্ছে। একটা ঘরও মেরামত করে বাসযোগ্য করে নেওয়া হয়েছিল, কিন্তু এখানে এসে একটু দমে গেল দেব। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে এখানে আগে কখনো কাজ করা হচ্ছিল, তাহলে সেটা বন্ধ হলো কেন? সে তো আমি ঠিক জানি না। খুব সম্ভবত আগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কোনো ব্যাপারে ধারাবাবুর মনোমালিন্য হওয়াতে কাজ বন্ধ করে কাউকে কিছু না জানিয়ে চলে যান। উত্তরটা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলো না দেবের। তাই যদি হয় তাহলে এতদিন কাজ বন্ধ করে রাখার কারণটা কি? এ তো নয় যে খুঁজলে ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যেত না। যাই হোক, দেব আর কথা বাড়ালো না। ওর এখন অন্য চিন্তা।
এই বিস্তৃত বন জঙ্গলের মধ্যে সে তো একা। ও থাকবে কি করে? অন্তত একজন কেয়ারটেকারের তো প্রয়োজন এখানে। সেই কথা সানিচারকে বলতেই ও আশ্বস্ত করল। এখান থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে 2-3টে আদিবাসীদের গ্রাম আছে। আমি গিয়ে একটা লোক জোগাড় করে আনছি। আপনি ততক্ষণ ওই ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখুন। ঘরে ঢুকে দেব হতোদ্যম হয়ে পড়ল। কলকাতার সেই দ্রুতগামী জীবনের পর হঠাৎ করে এরকম চরম নিস্তব্ধতার মধ্যে এসে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গার কাছাকাছি শহরতলি বলতে রাঁচি আর রামগড়, দুটোই প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে। আর তাছাড়া যানবাহন বলতে ওই গ্রামের লোকজনদের 2-4 জনের সাইকেল, তাও এই পাহাড়ি রাস্তায় চালানো দুষ্কর। যাতায়াতের ব্যবস্থা থাকলে ও নিয়মিত যাতায়াত করত, এখানে কিছুতেই থাকতো না। এইসব চিন্তা করতে করতে একটু তন্দ্রা মতো এসেছিল বোধহয়। এমন সময় জিপের ইঞ্জিনের আওয়াজটাতে তন্দ্রাটা কাটল। দেখল সানিচার একজনকে নিয়ে এসেছে, তার সঙ্গে একটা মাটির হাঁড়ি আর 3-4টে শালপাতার ঠোঙায় কি সব যেন নিয়ে এসে আসছে। নিন দেব বাবু, আমাদের আদিবাসীদের খাবার। সন্ধে হয়ে এসেছে, আজ এই দিয়েই কাজ চালান। কাল থেকে ওই কেয়ারটেকার নয়তো রান্না করে দেবে। আরে এর কি দরকার ছিল? আমার কাছে তো পাউরুটি আর কলা ছিলই, ওটা দিয়েই আজকের মতো হয়ে যেত আমার। ঠিক আছে, আর থাকবে এখন থেকে আপনার সঙ্গে। এর নাম বিরসা। ধরে যেন প্রাণ এলো দেবের। তবে একটা ব্যাপারে দেবের একটু খটকা লাগলো। সন্ধে নামতেই সানিচার যেন ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। দেব ওকে থেকে যেতে বলেছিল, কিন্তু সানিচারের মধ্যে একটা অস্থির ভাব লক্ষ্য করেছিল দেব, যেন এখান থেকে পালাতে পারলে সে বাঁচে। যাই হোক, সানিচার বেরিয়ে গেলে লম্ফটা জ্বালিয়ে সে খাবারগুলো খুলল। মাটির হাঁড়িতে ঠান্ডা জল, একটা ঠোঙায় 5 রুটি, একটাতে দেশি মুরগির ঝাল, এখানকার আদিবাসীদের নিজস্ব প্রণালীতে প্রস্তুত করা। একটুখানি মুখে দিয়ে লাফিয়ে উঠল দেব। ঝালে কান টান একেবারে লাল হয়ে উঠেছে তার। বিরসাকে 2টো রুটি আর বাকি মাংসটা দিয়ে দিল দেব। আর একটা ঠোঙায় টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে চাটনি, সেটি বেশ সুস্বাদু। সেটি দিয়েই বাকি 3টে রুটি পেটে চালান করে দিল সে। মাস 3 হলো কাজ এগিয়েছে রিসর্টের। কাজ ভালো রকমভাবেই এগোচ্ছিল, তবে পাহাড়ের ওপর রিসর্ট বানাতে একটু সময় লাগেই। পুরনো প্রাসাদটা ভেঙে প্রায় 14-15 কাঠা জমি সমতল করতে হবে, তার ওপর হোটেল ও রেস্টুরেন্ট তৈরি হবে। বাকি জায়গাটাতে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা থাকবে। দেব নিজেকে এই পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল। কলকাতার সেই কোলাহলযুক্ত জীবনের বাইরে এটা একটা অন্য জগৎ। চারিদিকে শাল, সেগুন, শিমুল, পলাশ, কুল, পেয়ারা, আম, কাঁঠাল, তাছাড়া কত রকমের নাম না জানা গাছের সমাহার। এছাড়াও কত ধরনের জংলি ফুল, কি বন্য মিষ্টি গন্ধ তার। তার সঙ্গে কত চেনা অচেনা পাখির কলতান। মাঝে মধ্যেই মন্ত্রমুগ্ধ হয়ে যেত সে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক লেখাটার কথা তার মাঝে মধ্যেই মনে পড়ে যায়। সে যাই হোক, কাছাকাছি শহরতলি বলতে পাতরাতু থার্মাল পাওয়ার স্টেশনের আশেপাশে গড়ে ওঠা বসতি। ওখানকার পোস্ট অফিসই ওর আর কলকাতার মধ্যেকার একমাত্র যোগসূত্র। বাড়ির খবর, হবু শ্বশুরবাড়ির খবর, তদুপরি পিউয়ের সঙ্গে তার পাতার পর পাতা চিঠির আদান প্রদান। পরবর্তীকালে ওর সঙ্গে পোস্টমাস্টার সুকুমার সামন্তর চেনা পরিচিত হয়ে যায়। সে নিজেই সাইকেলে এসে চিঠিপত্র দিয়ে দুদণ্ড গল্প করে যেত। যদি কোনো চিঠি পাঠানোর থাকতো সেটাও সে নিয়ে নিত। সুকুমার সামন্তের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার কারণ দুজনেই বাঙালি। সুকুমার বাবুর বাড়ি মেদিনীপুরে,
তবে ইদানিং একটা ঘটনা দেবকে চিন্তিত করে তুলেছিল। প্রত্যেক দিনই রাতে অদ্ভুত অস্বস্তিতে ওর ঘুমটা ভেঙে যাচ্ছিল। কোনোদিন নুপুরের শব্দ বা কোনোদিন মাটির নিচে ভারী কোনো বস্তুর টানার আওয়াজ। ওর ঘুম ভেঙে যাওয়ার পর অবশ্য সেই আওয়াজ আর শুনতে পেত না। একদিন সকালে ও বীরসাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু সে নির্বাকভাবে বলেছিল যে সে হাঁড়িয়া খেয়ে ঘুমোয়, তাই সে কিচ্ছু শুনতে পায় না। দেবও ব্যাপারটাকে বিশেষ পাত্তা না দিয়ে কাজে মনোনিবেশ করল। সালটা 1971। এমন সময়ে কলকাতা থেকে খবর এলো চতুর্দিকে প্রবল উত্তেজনা ছড়াচ্ছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, তার ওপর বাংলাদেশ থেকে প্রচুর লোক এপার বাংলায় পালিয়ে আসছে। 144 ধারা চলছে। সে যেন এসে পিউকে বিয়ে করে নিয়ে চলে যায়, কারণ খুব শীঘ্রই বড় ধরনের ঝামেলার সম্ভাবনা রয়েছে। দেব কি করবে বুঝতে না পেরে ধারাবাবুকে টেলিগ্রাম পাঠালো। তার 2-3 দিনের মধ্যেই উত্তর এলো, তার ছুটি মঞ্জুর হয়েছে। একগুচ্ছ চিন্তা মাথায় নিয়ে যখন সে হাওড়া স্টেশনে নামল, তখন পুরো স্টেশন লোকে লোকারণ্য। গিজ গিজ করছে লোক। ধাক্কাধাক্কি করে সে স্টেশন থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে এসে নিরাশ হতে হলো, কারণ 144 ধারা চলছে। বিস্তর কাঠ খড় পুড়িয়ে পুলিশের সাহায্যে সে বাড়ি পৌঁছল। চতুর্দিকে একদম থমথমে পরিবেশ। বাবা গম্ভীর গলায় বলল সে যেন শীঘ্রই বিয়ে করে পিউকে নিয়ে চলে যায়। এখানকার পরিস্থিতির দিনকে দিন অবনতি ঘটছে। দ্রুত ঘটনার পট পরিবর্তন হওয়ায় দেব যেন খেই হারিয়ে ফেলেছে। ইচ্ছে ছিল সিনেমার কায়দায় বিয়ে করবে, ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যাবে বিয়ে করতে। সেখানে কিনা কালীঘাট মন্দিরে নমনম করে বিয়ে সেরে ওদের পত্রপাঠ বিদেয় করে 2 বাড়ির লোকজন যেন হাঁপ ছেড়ে বাঁচল। নবদম্পতিকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে পরিস্থিতি স্বাভাবিক হলে ওদের পুনরায় ঘটা করে বিয়ে দেওয়া হবে। বিধ্বস্ত অবস্থায় দেব ভাবছিল কোথায় গিয়ে সে বউকে নিয়ে উঠবে। রাঁচিতে বড় জোর 2-3 দিন থাকা যাবে, কিন্তু তারপর ওই জঙ্গলের ভেতর পিউ থাকবে কি করে? যদিও নিজের বাসস্থান এখন অনেকটাই মেরামত করে বাসযোগ্য করে নিয়েছে সে, আর বাথরুমেরও একটা ব্যবস্থা করা হয়েছে, তবু পিউয়ের পক্ষে ওটাকে মানিয়ে নেওয়াটা অসম্ভব। বসে বসে এই সব 7-5 ভাবছিল দেব। এমন সময়, এই কি এত ভাবছো বলো তো? কোনো আদিবাসী নারীর প্রেমে পড়েছো নাকি? তাই আমাকে নিয়ে যেতে এত টেনশন? পিউয়ের কথায় চমক ভাঙল দেবের। আরে না না, যেচে কেউ ঝামেলা বাড়ায়? ভুল মানুষ একবারই করে। কি আমি ঝামেলা? তাই ঝামেলার জন্যই তো পাতার পর পাতা ভরিয়ে ফেলতে, তাই না? আরে না না, সেটা না। আসলে আমি যেখানে থাকি সেখানে মানুষ বলতে শুধু আমি আর একজন স্থানীয় চৌকিদার। কাছের গ্রাম প্রায় 20-22 কিলোমিটার দূরে, আর কাছের শহর বলতে গেলে ওই 35 থেকে 40 কিলোমিটার দূরে। তাই বলছিলাম, কিভাবে থাকবে তুমি? তুমি থাকবে তো, তাহলেই হবে। তাছাড়া আমি প্রচুর বই সঙ্গে নিয়েছি। আর রাতে স্ট্রিট লাইট বলতে কিন্তু ওই জোনাকির আলো, রেডিওর গানের বদলে সকালে বিভিন্ন পাখির মিষ্টি গান, আর রাতে ঝিঁঝিরি ডাক। চলবে তো? আমি ভয় পাই না মশাই। পরের দিন যথাসময়ে ট্রেন রাঁচি স্টেশনে পৌঁছল। 2 দিন রাঁচি শহরে কাটিয়ে আশেপাশের দর্শনীয় স্থান যেমন রাঁচি হিল, টেগর হিল, কাকে ড্যাম, দুর্গাবাটি, এই সমস্ত কিছু দেখা শেষ করল। টেগর হিল দেখে পিউ আপ্লুত হয়ে গেল। গুরুদেবের পায়ের ধুলো পড়েছিল শুনে পাহাড়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল সে। তার পরের দিন হুড্রু, জোনাহা, দশম ফলস দেখা শেষ করে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনে রওনা দিল পাতরাতুর উদ্দেশ্যে।
একটা জিপ ভাড়া করে চলল নবদম্পতি। এখনো অবধি সব ঠিকঠাক চলছিল, কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি ভবিষ্যৎ ওদের জন্য রহস্যের ডালি সাজিয়ে রেখেছে। পিউয়ের চিৎকারে দেবের তন্দ্রাটা কেটে গেল। একটু থিতু হতে সে বুঝতে পারল জঙ্গলের মধ্যে ওদের জিপটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার বোধহয় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে। আর সেই ফাঁকে সেদিনের সেই পাগলটা পিউয়ের কাছে এসে বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে। ওকে তাড়াবার জন্য উদ্যত হওয়ার সময় কয়েকটা শব্দ দেবের কানে ভেসে এলো। বঙ্গা বঙ্গা হই, খতরা হই, বঙ্গা বঙ্গা হই। ব্যাগ থেকে একটা পাউরুটি আর খান দুয়েক কলা দিলে পাগলটা সেটা নিতে অস্বীকার করল। আপন মনে শুধু বলে চলল, ততক্ষণে গাড়ির ড্রাইভার ফিরে এসে পাগলটাকে তাড়িয়ে দিয়ে গাড়ি স্টার্ট করল। পথে যেতে যেতে দেব জিজ্ঞেস করলো, আচ্ছা বঙ্গা কি? আর ওই পাগল লোকটা এরকম ভাবে কি সাবধান করতে চাইছে? পাগলের কথা পাগলেই জানে। বঙ্গা হলো এখানকার জাগ্রত দেবতা বা অপদেবতা। ওনাকে শান্ত করার জন্য মুন্ডা পুরোহিতেরা প্রত্যেক বছর পুজো করে। সেই উপলক্ষে বড় মেলাও বসে। সুযোগ পেলে দেখে আসবেন, ভালো লাগবে। দেবের যেন ড্রাইভারের বলা শেষ কথাগুলো কানেই ঢুকল না। সে আপন মনে বলল, পাগল লোকটা আগেও একবার এই জায়গাতেই আমার গাড়ির সামনে এসে পড়েছিল। ও কি কিছু বলতে চায় যেটা আমরা বুঝতে পারছি না? ছাড়ুন না বাবু, পাগল লোক কি বলে তার কি কোনো মাথা মুন্ডু আছে নাকি? কিন্তু দেব অন্য কিছু ভাবতে লাগলো। বঙ্গা হই, খাতরা হই। পাশে চেয়ে দেখল পিউও যেন ভয়ে সিটিয়ে গেছে। তারপর গোটা যাত্রাপথে পিউ চুপচাপ বসে রইল। অবশেষে সেই মহলে এসে পৌঁছল ওরা। দেখল কাজ আরও খানিকটা এগিয়েছে। একটা দিক পুরো ভাঙা হয়ে গেছে, বাকি আরও দুদিক ভাঙা হবে। এখানকার শ্রমিকরা সৎ এবং ভীষণ পরিশ্রমী হয়। ঘরে ঢুকেই পিউর নাক ছিটকে গেল। ইস, ঘরের কি অবস্থা করে রেখেছো গো? এর মধ্যে কি মানুষ থাকতে পারে? পাক্কা গৃহিণীর মতো দ্রুত ঘরপত্র পরিষ্কার করে স্নান করতে গেল পিউ। সকালের খাবার খেয়ে এসেছিল ওরা, আর দুপুরের খাওয়ার বিরসা তৈরি করে রেখেছিল। পিউ ঘরেই রইল, আর দেব গেল কাজকর্মের তদারকি করতে। পরের দিন সুকুমার সামন্ত এলে দেব বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল তার। সুকুমারবাবু প্রাণ ভরে আশীর্বাদ করে খানিকক্ষণ সুখ দুঃখের কথা বলে চলে গেল। যাওয়ার আগে বলে গেল ঠিক 15 দিন বাদে এখানকার বিখ্যাত সারহুল উৎসব হবে, আর সেখানে নিয়ে যাবে ওদেরকে। দেব আর পিউ দুজনেই ঘাড় নেড়ে সম্মতি জানালো। এখানে আসা থেকেই দেব বুঝতে পারছে পিউয়ের বেশ কষ্ট হচ্ছে মানিয়ে নিতে, কিন্তু সেটা সে বুঝতে দেয়নি। মিষ্টি হাসির আবরণে ঢেকে রেখেছে। এরই মাঝে দু একটা ছোটোখাটো ঘটনা দেব আর পিউকে একটু বিচলিত করে তুলেছে। প্রথমটা গভীর রাতে পিউ আর দেবের অতি ঘনিষ্ঠ মুহূর্তে পিউ আঁতকে উঠে দেবকে ঠেলে সরিয়ে দেয়। কি হলো কি হলো? কেউ ছিল ওখানে দাঁড়িয়ে? কোথায়? আঙুল দিয়ে দেবের পেছন দিকে নির্দেশ করল পিউ। দেব ভয়ে ভয়ে পেছন ফিরে দেখল হ্যারিকেনের আলোয় ওর নিজের ছায়া দেওয়ালে পড়েছে। সেটা দেখে দেব হেসে উঠল। আরে আমার ছায়াকে দেখে এত ভয় তোমার? না গো, সত্যি বলছি, কেউ ছিল ওখানে দাঁড়িয়ে। নিজেকে পুনরায় কাপড়ে আচ্ছাদিত করে পিউয়ের কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। সারা রাত ঘুম এলো না দেবের, যদিও পিউ কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। দ্বিতীয় ঘটনাটা ঘটল 2 দিন পর। পিউয়ের আর্তনাদে ঘুমটা ভেঙে গেল দেবের। ধরফর করে উঠে বসলো সে। কি হয়েছে?
কি হয়েছে পিউ? আমার মুখের ওপর ঝুঁকে কেউ তাকিয়েছিল। ওর নিঃশ্বাস আমার কপালে মুখে এসে লাগছিল। এখানে কেউ আছে দেব, আমার কথাটা বিশ্বাস করো, এখানে কেউ আছে। দেব ওকে বুকে আঁকড়ে ধরে বসে রইল। বেচারি ভয় পেয়ে গেছে কোনো কারণে। তৃতীয় ঘটনা দুজনকে এক্কেবারে নাড়িয়ে দিয়েছিল। রাত বেশ গভীর, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ একটা নূপুরের আওয়াজ, আর সেই শব্দে দেবের ঘুমটা ভেঙে গেল। উঠে দেখল পিউও বসে আছে। সেও বোধ হয় এই নূপুরের আওয়াজটা পেয়েছে। এসব কি হচ্ছে দেব? আমিও বুঝতে পারছি না। বিয়ের আগে আমি এই আওয়াজ পেতাম, কিন্তু মনের ভুল ভেবে খুব একটা গা করিনি। আমার খুব ভয় করছে দেব, আমাকে প্লিজ কলকাতায় রেখে এসো প্লিজ। পিউকে জড়িয়ে ধরে বসে সান্ত্বনা দেয় দেব। ভয় পেও না, ভয় পেও না, আমি তো আছি। দেখো, তাছাড়া কলকাতার পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। আমি জেগে আছি, তুমি একটু ঘুমাও। ওদের ঘুম ভাঙল পাখিদের মিষ্টি কিচিরমিচির আর তার সঙ্গে হালকা রোদের মিঠে পরশে। ভোরের আলো রাতের সমস্ত ভয় ভেঙে দিল। পিউ চাঙ্গা হয়ে ঘরের কাজকর্মে মনোনিবেশ করল। এরপর বেশ কিছুদিন নির্বিঘ্নে কাটল। ওরাও এই ঘটনাগুলো নিয়ে বেশি মাথা ঘামালো না। এর মধ্যে একদিন সুকুমার বাবু এসে সারহুল উৎসবের কথা জানিয়ে সপ্তাহ শেষে ওদের নিয়ে যাওয়ার কথা জানিয়ে গেল। সেই কথা মতো শনিবার বিকেলে একটা জিপ গাড়ি জোগাড় করে সুকুমার বাবু এসে উপস্থিত। ওরা দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ল মেলার উদ্দেশ্যে। মেলা প্রাঙ্গণে পৌঁছে ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সারহুল আসলে প্রকৃতির পুজোর মাধ্যমে আদিবাসীরা নতুন বছরের সূচনা করে। ওরা দেখল মুন্ডা, ওরাও ইত্যাদি প্রজাতির পুরোহিতরা শালপাতার ঠোঙায় পুজোর বিভিন্ন উপাদান সাজিয়ে পুজো করছে। তার সঙ্গে চলছে ওদের ভাষায় মন্ত্রপাঠ। এছাড়া আগুনের ওপর খালি পায়ে হাঁটা, শরীরের বিভিন্ন অংশে হুঁক দিয়ে আর দড়ি বেঁধে নাগরদোলা জাতীয় কাঠামোর সঙ্গে ঝুলিয়ে শূন্যে ঘোরানো, একদল আদিবাসী যুবক যুবতী মাদলের তালে তালে গাইছে আর গোল করে নাচছে, ইত্যাদি ইত্যাদি। ওদের দুজনের মনটা বেশ ভালো হয়ে গেল। ওরা বুঝতে পারল সুকুমার বাবুকে এখানে সবাই মোটামুটি চেনে। সুকুমার বাবু একজন মুন্ডা পুরোহিতের কাছে ওদেরকে নিয়ে গেল আশীর্বাদের জন্য। পুরোহিত একবার ওদের দিকে তাকিয়ে একটু যেন দমে গেল। তারপর নিজেকে সামলে দুর্ভেদ্য মন্ত্রপাঠ করতে করতে ঝাঁকড়া শালগাছের ডালটা ওদের মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করল। দেবের মনে হলো ওই গাছের ডালটা পিউয়ের মাথায় ঠেকাতে পিউ যেন একটু শিউরে উঠল। ফেরার সময় আবার বিপত্তি। ওরা জিপে উঠতে যাবে এমন সময় সেই পাগলটা কোত্থেকে এসে আবার উপস্থিত। সে এসেই পিউয়ের পা দুটো চেপে ধরল আর তার সঙ্গে সমানে বলে চলল, বুঙ্গা বুঙ্গা হুই, খতরা হুই, বুঙ্গা বুঙ্গা। সুকুমার বাবু আর জিপের ড্রাইভার কোনো মতে ওকে ওখান থেকে সরিয়ে গাড়ি চালু করল। দেব লক্ষ্য করল পিউ এক দৃষ্টে পাগলটার দিকে তাকিয়ে। পিউয়ের মুখে কি এক চিলতে হাসি ঝুলে আছে? অন্ধকারে ঠিক বুঝতে পারল না দেব। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আবির দাসের লেখা অভিশপ্ত রাজবাড়ি। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও অডিও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। আবহ সঙ্গীত ও অডিও এডিটে
অশ্রুকুমার ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে অক্ষয় কুমার সেন, কৃষ্ণেন্দু পাত্র, আরফান আলী খান, পলাশ বাড়ি, শর্মিষ্ঠা পাত্র, অর্ণব ভূঁইয়া, অর্পিতা হাজরা, অশ্রুকুমার ভট্টাচার্য, এমডি মুস্তাকিম, সৌরেন চট্টোপাধ্যায়, শুভজিৎ সরকার, সূর্য মাইতি ও আমি ইন্দ্র। তাহলে চলুন ফিরে যাই আবার অভিশপ্ত রাজবাড়িতে। সেদিন সকালে দেব মিস্ত্রিদের সঙ্গে কাজের তদারকি করছিল। এমন সময় ঘরের ভেতর থেকে তীব্র চিৎকার ভেসে এলো, আর প্রায় সঙ্গে সঙ্গেই উন্মাদিনীর মতো দৌড়ে এসে দেবকে জড়িয়ে ধরল পিউ। আমি বলেছিলাম না এই বাড়িতে কিছু আছে, আমি এখানে এক ঘন্টা থাকবো না, তুমি আমাকে কলকাতায় নিয়ে চলো প্লিজ। দরকার হলে আমি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে থাকবো, কিন্তু এখন আর এক মুহূর্ত থাকবো না। পিউয়ের চিৎকারে মিস্ত্রিরা কাজকর্ম বন্ধ করে ওদের দিকে তাকিয়ে রইল। অপ্রস্তুত দেব বলল, আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে, কিন্তু আগে তো বলো কি হয়েছে। ওই ঘরে একটা দরজা আছে, আমি ঘর পরিষ্কার করার সময় হঠাৎ চোখে পড়লো, একটু ঠেলা দিতেই সেটা খুলে গেল। তারপর দেখি ধাপে ধাপে সিঁড়ি মাটির নিচে নেমে গেছে। আমি 2-3 ধাপ নামতেই একটা বাঁকে এসে কারোর ভারী কিছু একটা টেনে টেনে নিয়ে যাওয়ার শব্দ পেলাম। আমি আরো কিছুটা নামতেই কারোর একটা অট্ট হাসি কানে এলো। আমি কোনো মতে ওখান থেকে এসেছি দেখ, আমি খুব ভয় করছে। আচ্ছা চলো তো গিয়ে দেখি। না না, আমি কিছুতেই যাবো না, ও আমাকে মেরে ফেলবে। তোমাকেও যেতে দেবো না, যাবে না তুমি ওখানে, যাবে না। পাগলামো করো না পিউ, দেখো যে বা যারা আমাদের শান্তি ভঙ্গ করে চলেছে তাকে তো একবার চাক্ষুষ করতেই হবে নাকি। ওই ঘরে গিয়ে দেব দেখল সত্যি সত্যিই একটা দরজা আছে, যেটা চট করে চোখে পড়ে না, কিন্তু দরজাটা এমনভাবে আটকানো যে একজনের পক্ষে কোনোভাবেই খোলা সম্ভব নয়। দেব ও বিফল মনোরথ নিয়ে ফিরে এসে 2-3 জন মিস্ত্রিকে বলল দরজাটা ভেঙে ফেলতে। তুমি দরজাটা সত্যি সত্যি খুলেছিলে নাকি নেহাত ওই দিবা স্বপ্ন? আমি তো এক চুলো নাড়াতে পারলাম না। পিউরও কেমন একটা খটকা লাগতে শুরু করলো। সত্যিই কি ও দরজাটা খুলেছিল, নাকি সবটাই কল্পনাপ্রসূত? কিন্তু তাও বা কি করে হয়? এত স্পষ্ট সবকিছু স্বপ্ন কি করে হতে পারে? যাই হোক, এদিকে 2 জন মিস্ত্রি শাবল ও কোদাল নিয়ে 1-2 বার ওই দরজায় আঘাত করবার সঙ্গে সঙ্গেই বাইরে জোর হট্টগোলের আওয়াজ পাওয়া গেল। দৌড়ে বাইরে গিয়ে দেব দেখল একজন মিস্ত্রি ছাদের একটা অংশ ভাঙার সময় কোনোভাবে পড়ে গিয়ে ভালো রকমভাবে আহত হয়েছে। সবাই ওই মিস্ত্রিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দরজার কথা সবাই ভুলে গেল, শুধু পিউ বাদে। ও এক দৃষ্টে ওই দরজার দিকে তাকিয়ে রইল। এদিকে ওই আহত মিস্ত্রিকে রাঁচিতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হলো। একটা জিপে ওই মিস্ত্রিকে নিয়ে দেব বেরিয়ে পড়ল। যাওয়ার সময় বিরসাকে পই পই করে বলে গেল সে যেন পিউয়ের খেয়াল রাখে, আর দেব যদি আজ না ফিরতে পারে তাহলে যেন কোনোভাবেই আজ হাঁড়িয়া খেয়ে না ঘুমিয়ে পড়ে। এক হাত জিভ বের করে বাধ্য মানুষের মতো যতটা সম্ভব ঘাড় নেড়ে সম্মতি জানালো বিরসা। সবার অলক্ষ্যে দূর থেকে সম্পূর্ণ ব্যাপারটা লক্ষ্য করল সেই পাগলটা। তারপর নিজের মনে মনেই বলল, বঙ্গা হই খতরা হই, বঙ্গা বঙ্গা হই খতরা হই। কথাটা বলতে বলতে সে অদৃশ্য হয়ে গেল। রাঁচিতে গিয়ে দিব্যেন্দু আর সানিচারের সাহায্যে আহত মিস্ত্রিটিকে রাঁচি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা গেল। কিন্তু সমস্ত দিন দৌড়াদৌড়ি আর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করতে করতে সন্ধে গড়িয়ে গেল। এত রাতে ওই নির্জন পাহাড়ি রাস্তায় যাওয়াটা ঠিক হবে না বলে দিব্যেন্দু আর সানিচার দুজনেই দেবকে বাধা দিল। অগত্যা দেবও সিদ্ধান্ত নিল যে সে আজকের রাতটা রাঁচিতে কাটিয়ে পরের দিন একেবারে ওই মিস্ত্রিকে দেখে ফিরে যাবে। এক রাতেরই তো ব্যাপার, তাছাড়া বিশ্বস্ত বিরসা তো আছেই।
পিউকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দেব সারা রাত দু চোখের পাতা এক করে উঠতে পারল না। যতবার চোখ বন্ধ করবার চেষ্টা করল ততবারই পিউয়ের তটস্থ হয়ে যাওয়া মায়াবী মুখটা ভেসে উঠতে লাগল। শেষ রাতে যখন একটু তন্দ্রা মতো এলো তখন সে স্পষ্ট দেখল পিউ যেন আপ্রাণভাবে তার সাহায্য চাইছে, যেন বলতে চাইছে, ঘুম ভেঙে গেলে ধড়ফড় করে উঠে বসল দেব। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সকালে 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়ে একবার আহত মিস্ত্রিকে দেখে দিব্যেন্দু আর শনিচারকে বিদায় জানিয়ে সে বেরিয়ে পড়ল। তার মনটা আজ বড় আনচান করছে। রাস্তায় যেতে যেতে সে ভাবতে লাগলো পিউয়ের কি অবস্থা। নিজের মনকে আশ্বস্ত করতে সে নিজের মনে মনেই বলল, যা হবে ভালোর জন্যই হবে। চোখটা বোধহয় বুঝে এসেছিল। এমন সময় ড্রাইভার জোরে ব্রেক কষায় তন্দ্রা ভাবটা চটে গেল। কি হয়েছে জিজ্ঞেস করাতে ড্রাইভার বলল, একটা মেয়ে দৌড়ে ওই পাশের জঙ্গল থেকে এই জঙ্গলে ঢুকে পড়ল। দেব একটু নেমে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। কোথায় তুমি মেয়ে দেখলে একটু বলবে? আমি তো কাউকে দেখতে পেলাম না। খানিক এদিক ওদিক দেখার পর ড্রাইভারও লজ্জিত হয়ে বলল, না, আমি মনে হয় ভুল দেখেছি। কিন্তু বলে না, বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা একটা আর্তনাদ করে বন্ধ হয়ে গেল। ড্রাইভারের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও গাড়িটা স্টার্ট করা গেল না। অবশেষে হাল ছেড়ে ড্রাইভার বলল, সাহেব, হাঁটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। দেবের শরীর যেন গরম হয়ে উঠেছে। বোধহয় জ্বর এলো। এতটা পাহাড়ি রাস্তা হেঁটে যাওয়া কি সম্ভব? কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। সকাল থেকে পেটে শুধু 1 কাপ চা আর ওই 2টো বিস্কিট পড়েছে। উপায়ান্তর না দেখে হাঁটাই লাগালো সে। বেশ কয়েকবার যাতায়াতের দরুন রাস্তাটা তার চেনাই ছিল। বিধ্বস্ত অবস্থায় যখন সে বাসস্থানে পৌঁছল তখন সন্ধে গড়িয়ে গেছে। চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার। কি হলো আজকে? পিউ লম্ফ হারিকেন কিছুই জ্বালায়নি। পিউ, পিউ, বিরসা, বিরসা, পিউ। গলা উঁচু করে বার কতক ডাকল দেব, কিন্তু কারোর কোনো সাড়া পাওয়া গেল না। এবার দেবের চিন্তা বাড়তে থাকলো। তাড়াতাড়ি করে হ্যারিকেনটা জ্বালিয়ে পাশের ঘরে গেল, আর সামনের দিকে আলো ফেলতেই গলা দিয়ে তার একটা আর্তনাদ বেরিয়ে এলো। অর্ধ বিবস্ত্র অবস্থায় পিউ ওই পরিত্যক্ত দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ইতিমধ্যে বীরসাহ এসে হাজির। ও জঙ্গলে গিয়েছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। এসে বলল, মাঝি তো একটু আগেও ঠিক ছিল, কিন্তু এত তাড়াতাড়ি কি করে কি হয়ে গেল? দুজন মিলে ধরাধরি করে ওকে অন্য ঘরটায় শুইয়ে দিল। চোখে মুখে জল দিতে একটু যেন ধাতস্থ হলো পিউ। চোখ মেলে অপ্রকৃতিস্থভাবে একবার তাকালো। এখন কেমন লাগছে পিউ? একবার দেবের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল পিউ। বাবু, একটা কথা বলবো, আপনি বিশ্বাস করেন বা না করেন, এই জায়গাটা কিন্তু ভালো নয়। আসলে এই জায়গাটা একটা সাপের জায়গা আছে। কি বলছো তুমি পাগলের মতো? না বাবু, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনার আগেও এখানে একজন এসেছিল ওই হোটেল বানানোর জন্য, কিন্তু সেও হঠাৎ করে কেমন গায়েব হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তুমি এক কাজ করো,
কালকে যে করেই হোক সুকুমার বাবুকে একবার আমার সঙ্গে দেখা করে যেতে বলো। আর তোমার কাছে একটু কিছু খাওয়ার থাকলে আমাকে দিয়ে যেও। ঘাড় নাড়িয়ে বিরসা চলে গেল। খানিকক্ষণ পর বিরসা 3টে মোটা মোটা রুটি, একটা কাঁচা পেঁয়াজ, খানকতেক কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে গেল। খিদের মুখে ওটাই যেন অমৃত মনে হলো দেবের কাছে। সেটা খাওয়া শেষ করে জল খেয়ে পিউয়ের পাশে এসে বসল দেব। পিউয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। এমন সময় হঠাৎ দপ করে চোখটা খুলল পিউ। ওই চোখের দিকে তাকাতেই ছিটকে সরে গেল দেব। চোখের মনির চারপাশের সাদা অংশটা সম্পূর্ণ রক্তবর্ণ। কারোর চোখ যে এত গাঢ় লাল রঙের হতে পারে তা দেবের ধারণা ছিল না। হঠাৎ পিউ বিছানার ওপর উপুড় হয়ে বসে নাকটা কুঁচকে কি যেন শুঁকতে লাগলো। এবার ওর চোখ পড়ল দেবের ওপর। মুখটা বিকৃত করে হট্ট হাসি হাসতে লাগলো পিউ। আবার চিৎকার করে উঠল দেব, আর প্রায় সঙ্গে সঙ্গেই পিউ লাফিয়ে উঠল বিছানার ওপর। সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায় 2 হাত মাথার ওপর তুলে ঘর থেকে ছুটতে বেরিয়ে গেল। দেবও ওর পেছন পেছন ধাওয়া করল। পিউ পাশের ঘরে ঢুকে সোজা পরিত্যক্ত দরজাটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেবের জোরালো টর্চের আলো পিউয়ের ওপর পড়তেই সে ধীরে ধীরে দেবের দিকে ফিরে তাকালো। বাঁচাতে পারবি না একে, ও আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে, বুঝলি? ও আমার, ও আমার, ও বিকট গলায় কথাগুলো বলল পিউ। ওর গলা থেকে একটা পুরুষের আওয়াজ বেরোচ্ছে। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল দেব। সে কিছু বোঝার আগেই পিউ চোখের নিমেষে লাফিয়ে ঘরের কোণা থেকে কিছু একটা তুলে নিল। সেটাকে 2 হাতে চেপে মুখের কাছে নিয়ে গেল। তারপর দেব দেখল একটা মস্ত আকারের ইঁদুর। ছোট নাগপুরের এই পাহাড়ি এলাকায় এই জাতীয় ইঁদুর প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানকার স্থানীয় লোকগুলো একে ধরে রান্না করে খায়। দেবকে অবাক করে পিউ দাঁত দিয়ে ওই প্রাণীটার মাথাটা একটানে ছিঁড়ে ফেলে ওটার গলাটা নিজের মুখের মধ্যে ভরে নিল। ঠোঁটের কোণ বেয়ে রক্তের ধারা ওর গাল গলা ভিজিয়ে দিল। এই দৃশ্য দেব আর সহ্য করতে পারল না। ওখানেই সে বমি করে ফেলল। হঠাৎ পিউ ওই মেঠো ইঁদুরটা ছুঁড়ে ফেলে কান পেতে কিছু শোনার চেষ্টা করল, আর পর মুহূর্তেই আবার 2 হাত ওপরে তুলে হি হি করে হাসতে হাসতে অন্ধকারে উধাও হয়ে গেল। দেব মাথা ঘুরিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, এমন সময় কেউ যেন ওকে শক্ত করে ধরে ফেলল। চোখে অন্ধকার দেখার আগে আবছাভাবে সে দেখতে পেল বিরসা উদ্বিগ্ন মুখে ওকে শক্ত করে ধরে আছে। তারপর দেবের আর কিচ্ছু মনে নেই। পরের দিন সে যখন চোখ খুলল, দেখল ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সুকুমার বাবু, বিরসা আর অন্যান্য কর্মচারীরা। দেবের মাথা ভার হয়ে আছে। ধীরে ধীরে ওর সব মনে পড়তে লাগলো। দুর্বল গলায় সে জিজ্ঞেস করল, পিউ, পিউ কোথায়? বাবু, মাইজি ওখানে শুয়ে আছে। তারপর মিস্ত্রিদের দিকে নির্দেশ করে বলল, আজ সকালে ওরা যখন কামে আসে এখানে, মাইজিকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় ওরা পায়। ওরা ওনাকে ওখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। এসব হঠাৎ কি করে হয়ে গেল সুকুমার বাবু? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি।
তাহলে এসব কি হচ্ছে? সুকুমার বাবু সবাইকে সরিয়ে একজনকে নিয়ে এলো। একে দেব চেনে, মেলার সেই পুরোহিত। উনি পিউয়ের দিকে এগিয়ে গেলেন, আর প্রায় পর মুহূর্তেই সেখান থেকে ছিটকে সরে এলেন। সুকুমার বাবু কি হয়েছে জিজ্ঞেস করতে সে হাত পা নেড়ে কি সব নিজের ভাষায় বুঝিয়ে দ্রুত বলে বেরিয়ে গেলেন, বা বলা যেতে পারে পালিয়ে গেলেন। সুকুমার বাবুর মুখ পাংশু হয়ে গেল। দেব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সুকুমার বাবু বললেন, বৌমার ভীষণ বিপদ, তুমি তাড়াতাড়ি ওকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নইলে বাঁচানো যাবে না। কি বলছেন আপনি? ওই আদিবাসী পুরোহিত কিন্তু যথেষ্ট ক্ষমতাবান। সে নিজেই ভয়ে পালিয়ে গেল, আর যাওয়ার সময় শুধু বলে গেল বৌমাকে উদ্ধার করা ওর পক্ষে সম্ভব নয়। চেষ্টা করলে ওর নিজের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনিও কি ওই অপদেবতায় বিশ্বাস করেন? হ্যাঁ করি। এই জায়গাটা যে অভিশপ্ত সেটা পোস্ট অফিসে যখন থেকে কাজে যোগ দিয়েছি তখন থেকেই শুনে আসছি। আমার মনে হয় ওই পাগলটা আমাদের সাবধান করতে বারবার আসছে, কিন্তু আমরাই কিছু তো বুঝতে পারছি না। দেখুন সুকুমার বাবু, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, অবৈজ্ঞানিক কোনো কিছু আমি বিশ্বাস করি না। আর পিউর কোনো কারণে মানসিক সমস্যা হয়ে থাকতেই পারে। হঠাৎ করে সদা ব্যস্ত জনবহুল এই আলোয় ঝলমল করা কলকাতা ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে এই ঘন অরণ্যে একাকী জীবন কাটানোর জন্য এই সমস্যাটা হয়ে থাকতেই পারে। তা বলে ভূত? যাই হোক, আমার একটা উপকার করে দিতে পারবেন প্লিজ? আমার খুব উপকার হবে। কি সাহায্য? আপনি দয়া করে আমার বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে একটু টেলিগ্রাম করে দিতে পারবেন? তাহলে খুব উপকার হবে। আরে নিশ্চয়ই করে দেব, তাও বলছি একটু ভেবে দেখবেন আমার কথাটা। কথাটা শেষ করে উঠতে যাবে সুকুমার বাবুর চোখ পড়ল পিউয়ের ওপর। শিউরে উঠলেন তিনিও। কি অদ্ভুত চাহনি, যেন মরা মাছের চোখ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় নষ্ট না করে দ্রুত সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল সুকুমার বাবু। আপনারা শুনছেন শনিবারের গপ্প। এ সপ্তাহের গপ্পে এখন শুনছেন আবির দাসের লেখা অভিশপ্ত রাজবাড়ি। গপ্পের পরবর্তী পর্ব শুনবার জন্য আই বাটন ক্লিক করুন, কিংবা ডেসক্রিপশনে দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে শুনে নিন আবির দাসের লেখা অভিশপ্ত রাজবাড়ির দ্বিতীয় পর্ব।